পটাশপুরের জয়েন্ট বিডিও নিখোঁজ। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের জয়েন্ট বিডিও রিমা পাত্র নিখোঁজ। জয়েন্ট বিডিওর সঙ্গে নিখোঁজ এক ব্লক আধিকারিকও। গতকাল থেকে দুজনের খোঁজ মিলছে না। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, এখনো পর্যন্ত কি আপডেট, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তমস্বী যে খবর নিউজ 18 বাংলায় আমরা ব্রেক করেছি, ব্রেকিং সেই নিউজের পর থেকে তোলপাড় শুরু হয়েছে। তোলপাড় হওয়ার কারণ আছে। কারণ কি, আজকে স্বাধীনতা দিবসের দিন দেখা গেল যে বিডিও তিনি থানায় ছুটেছেন। থানায় ছুটলেন কেন? তিনি গিয়ে ব্লকের জয়েন্ট বিডিও একজন আধিকারিকের নামে মিসিং ডায়েরি করলেন। কি ডায়েরি না, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে সরকারি যে নিয়ম রয়েছে, যেটা জানা যাচ্ছে, আজকে স্বাধীনতা দিবস পালনে সব আধিকারিক কর্মীদেরকে উপস্থিত থাকতে হবে। সেই উপস্থিত না থাকা নিয়েই কি গোঁসা হয়েছে বিডিওর, এবং রেগে গিয়ে তিনি কি এ ধরনের ঘটনা বা বলা যায় থানায় ছুটেছেন। কারণটা হলো জয়েন্ট বিডিও এবং যার নামে এই এফআইআর বা নিখোঁজ ডায়েরি, সেটা কিন্তু সামনে আসার পর কথা বলে জানা যাচ্ছে যে আজকের দিনে অনুপস্থিত থাকার কথা নয়, যে আধিকারিকদের তারা অনুপস্থিত ছিলেন, বাড়ি চলে গেছেন। এটাই একটা রাগ হতে পারে, কারণ বিডিওকে একাধিকবার ফোন করা হয়েছে, এমনকি ডিএমের সঙ্গেও কথা বলেছি, তিনিও পুরো বিষয়টি জানতে পারেননি বলে জানাচ্ছেন, এবং তিনি আমার কাছে খবর পেয়েছেন বা নিউজ 18 বাংলার কাছে সেটাও জানাচ্ছেন। কিন্তু বিষয়টি নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে। 15ই আগস্ট যেখানে কিনা আজকে পতাকা উত্তোলন সরকারি দপ্তরগুলিতে হয়েছে, সেখানে এই পটাশপুরের বিডিও অফিসে দেখা গেছে বিডিও ছিলেন, জয়েন্ট বিডিও এবং ওই আধিকারিক ছিলেন না। যা নিয়ে কি ক্ষুব্ধ হয়ে এভাবে থানায় গিয়ে তাদের নামে তিনি মিসিং ডায়েরি করলেন, এই প্রশ্ন সামনে আসছে এবং উত্তর পাওয়া যাবে কিছুক্ষণের মধ্যে। কারণ জয়েন্ট বিডিও তিনি বলছেন, তিনি যদি নিখোঁজ হতেন তাহলে তো তিনি মোবাইল অন অফ রাখতেন। তিনি বলছেন গতকালও বিডিওর সঙ্গে কথা হয়েছে। সব মিলিয়ে গোটা বিষয়টি সামনে আসার পর রীতিমতো হইচই শুরু হয়েছে, শোরগোল শুরু হয়েছে। অর্থাৎ বিডিওর কাজে অবাক জয়েন্ট বিডিও। গতকাল রাতেও বিডিওর সঙ্গে ফোনে কথা, বিডিওর সঙ্গে কথা বলার দাবি জয়েন্ট বিডিওর। সেরকম কথা হওয়ার পরে আমি বেরিয়েছি, স্যার জানেন আমি বেরিয়েছি, আমি শুনলাম এটা, কিন্তু আমার কাছে তো কোনো আমি চিঠি পাইনি। মানে অফিসে সোমবার বুঝতে পারবো যে কি হয়েছে, যতক্ষণ না ওনার সাথে গিয়ে ফেস অফ হচ্ছে বা ওনাকে জিজ্ঞেস করতে পারছি বা উনি আমাকে চিঠিটা দিচ্ছেন, আমি কি করে বলবো আমি আছি, আমি কোথাও যাইনি। এরকম নয় যে আমি সত্যি মিছি, তাহলে আপনি আমাকে ফোনেও পেতেন না। দেখি কি ব্যাপার, আমি যদি চিঠি পাই হাতে, এটা শুনছি, আমি হাতে পেলে তখন আমি বলতে পারছি। পুরীর হোটেলে জোড়া দেহ উদ্ধার। বর্ধমানের রায়নার মহিলা প্রেমিকের দেহ উদ্ধার। 2 বছর ধরে মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং দেহ উদ্ধার হয়েছে, জোড়া দেহ উদ্ধার হয়েছে। পুরীর হোটেলে জোড়া দেহ উদ্ধার। আমার সঙ্গে আমার প্রতিনিধি শরদিন্দু রয়েছে, কথা বলবো শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং দুজনের যে দেহ উদ্ধার হয়েছে, পরিবার কি বলছে? দেখো, আমরা এই যে মিতালি ঘোষ যার দেহ উদ্ধার হয়েছে এবং কুমারীশ ঘোষ যার দেহ উদ্ধার হয়েছে, তো আমরা মিতালি ঘোষের পরিবারের সঙ্গে কথা বলেছিলাম এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে 10 বছর আগে প্রশান্ত ঘোষের সঙ্গে রায়নার হরিহরপুর গ্রামের মিতালির বিয়ে হয়েছিল এবং তাদের একটা শিশুকন্যা রয়েছে। 7 দিন আগে বাপের বাড়ি অর্থাৎ সোনামুখী থেকে সে তার এক মোবাইল আনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। এরপরে সে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, কারণ তার স্বামী প্রশান্ত ঘোষ শ্বশুর বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন, সেখানে মিতালি যাননি। এরপরে গতকাল শুক্রবার ওড়িশা পুলিশের পক্ষ থেকে বাড়িতে ফোন আসে যে তার স্ত্রীর দেহ উদ্ধার হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে গত 2 বছর ধরেই তাদের মধ্যে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল এবং সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি আসা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তার স্বামী এবং পরিবারের পক্ষ থেকে। এবং এরপরেই কিন্তু আসলে যেটা মনে করা হচ্ছে যে এই কুমারীশের সঙ্গেই সে পুরী গিয়েছিল এবং সেখানেই তাদের মৃত্যু হয়।
এখন তাদের মৃত্যুর কারণ কি, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে তাদের মধ্যে যে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, এটা কিন্তু মেনে নিচ্ছে যে একেবারে এই মিতালির স্বামী প্রশান্ত ঘোষ এবং তার বাপের বাড়ির পরিবারের পক্ষ থেকেও তা অনেকটাই মেনে নেওয়া হচ্ছে। এবং এই বিষয়টাতেই যেটা জানা যাচ্ছে যে নিখোঁজ ছিল, নিখোঁজের ডায়েরিও করা হয়েছিল, কিন্তু তারপরে তাদের দেহ পাওয়া গেল সুদূর পুরীতে হোটেলের মধ্যে। এবং এই ঘটনা যে তার যে এই পরিণতি হবে, তা কিন্তু আত্মীয় পরিজনরা কেউ ভেবে উঠতে পারছে না। বেশ 2-3 বছর আগেকার একটা ঘটনা ঘটেছিল, আমি শেষ করে আমি জানতে পারি আর কি, মানে ওর সঙ্গে একটা মানে কি সম্পর্ক হতে চলেছে ওই কুমারের সাথে। মনে হোটেলে ছিল, বলছে 2-3 দিন হয়ে গেছে, গ্যাস ছাড়ছে। ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল না? না সেটা বলেন, যার সময় আমার তো সর্বস্ব নিয়ে চলে গেছে। সর্বস্ব বলতে আমার যে সোনা দানা যেসব ছিল, মেয়ের বইয়ের, আমার ক্যাপিটাল ক্যাশ সমস্তটাই নিয়ে চলে গেছে। আমাদের জামাই প্রশান্ত ফোন করেছিল যে তোমার বোন সোনামকি যাবো বলে বেরিয়েছে, যে মোবাইল আনতে যাওয়ার কথা ছিল সেখানে মোবাইল আনতে যায়নি। এবং প্রশান্ত সন্দেহ করে যে কুমারেশ বলে পাশের গ্রামের ছেলে, সে নাকি তার বউকে অপহরণ করে নিয়ে গেছে। আমি তার বাড়িতে যথারীতি যাই এবং জিজ্ঞেস করি যে কুমারেশ আছে বাড়িতে, বললো না নেই, সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে সঙ্গে সঙ্গে রায়না থানায় যাই, রায়না থানার দ্বারস্থ হই। তারপরের দিন আমরা চারিদিকে খোঁজাখুঁজি করি। রবিবার আবার যথারীতি রায়না থানায় দ্বারস্থ হই, যে আমরা খবর পেলাম যে এইবার হয়ে গেছে। মার্চে যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা। স্পেন থেকে বুধবার দিল্লি ফিরতেই গ্রেফতার করা হয়েছে হিন্দোল মজুমদারকে। আজ তাকে আদালতে তোলা হয়। আলিপুর আদালতে পেশ করা হয়। শুনানিতে আফতাব আনসারির উদাহরণ দেন সরকারি আইনজীবী। সরাসরি চলে যাব, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, একটাই প্রশ্ন আসছে যে কেন এই আফতাব আনসারির উদাহরণ টানা হলো এই হিন্দোলকে যখন আদালতে পেশ করা হলো? দেখো, হিন্দোলের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে বা কি অভিযোগ রয়েছে। হিন্দোলের বিরুদ্ধে অভিযোগ তিনি স্পেনে বসেই ষড়যন্ত্র করেছিলেন। কিসের ষড়যন্ত্র? ষড়যন্ত্র করেছিলেন যে ব্রাত্য বসু, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং সেই অনুষ্ঠান শেষে তার উপর কিভাবে হামলা চালানো যেতে পারে, তার গাড়ি আটকে কিভাবে বিক্ষোভ দেখানো যেতে পারে, এবং সেই শুধু পরিকল্পনার পাশাপাশি সেটা কিভাবে এক্সিকিউট করা হবে, সমস্ত পরিকল্পনা এবং ষড়যন্ত্র স্পেনে বসে করেছিলেন এই হিন্দোল মজুমদার, এমনটাই কলকাতা পুলিশের তরফে আদালতে দাবি করা হয়েছে। তার সপক্ষে বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপের তার সহপাঠী বা পূর্ব প্রাক্তনীদের সঙ্গে যে কনভারসেশন হচ্ছে, তার ডিজিটাল এভিডেন্স সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছে আদালতের কাছে। অন্যদিকে যে প্রসঙ্গ আদালতে এসছে আফতাব আনসারির ক্ষেত্রে, আফতাব আনসারিও বিদেশের মাটিতে বসে আমাদের কলকাতা শহরে আমেরিকান সেন্টারের হামলার পরিকল্পনা করেছিলেন। এই হামলা পরিকল্পনা করার মূল ষড়যন্ত্রকারী এবং সেই হামলা কিভাবে এক্সিকিউট হবে, অর্থাৎ সেই হামলা কিভাবে চালানো হবে, সমস্ত পরিকল্পনা করা। এখানে তার সহযোগীরা আমেরিকান সেন্টার হামলা চালালেন, তারপর ঝাড়খণ্ডে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন। ঝাড়খণ্ড থেকে আমাদের কলকাতা পুলিশ এবং সিআইডি তাদেরকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীকালে তাদের জেরা করে উঠে এসেছিল এই আফতাব আনসারি, তখন সে দুবাইতে। তারপর তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে যখন তার যখন কনভিকশন হয়, সেই কনভিকশনের বিরোধিতা করে হাইকোর্টেও তিনি গিয়েছিলেন, কিন্তু তিনি যে পুরো ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন সেটা কিন্তু আদালতের কাছে পেশ করতে পেরেছিল পুলিশ। একইভাবে স্পেনে বসে, অর্থাৎ ভারতের বাইরে বা দেশের বাইরে থেকে কলকাতায় কিভাবে ব্রাত্য বসুর গাড়ি আটকে তার উপর হামলা চালানো যাবে, তার পরিকল্পনা পুরোটাই করেছিলেন হিন্দোল। এবং এই ঘটনার ষড়যন্ত্রকারী বা মূল ষড়যন্ত্রকারী হিন্দোলকে অভিযুক্ত করা হয়েছে, কারণ এই মুহূর্তে গত 6 মাস ধরে তদন্ত চালিয়ে যে তথ্য প্রমাণ এই মুহূর্তে কলকাতা পুলিশের হাতে এসছে, তাতে ব্রাত্য বসুর উপর হামলা এবং তার গাড়ি আটকে যে হামলার ঘটনা ঘটেছিল তার ষড়যন্ত্রকারী হিন্দোল, এমনটা কিন্তু তথ্য প্রমাণ উঠে এসছে। তাই তাকে 18 তারিখ পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ। বেশ, হিন্দোল আফতাব আনসারির সঙ্গে তুলনা করছে তোমাকে, কিছু বলবেন? আফতাব আনসারির সঙ্গে তুলনা করছে, কিছু বলবেন? কিছু বলবেন? কিছু বলার নেই। কিছু বলবেন না? এর আগে একটা সমন গেছিল, সেটা বাড়িতে পেয়েছিলাম, কেস নাম্বার 42। কিন্তু আজকে যেটার কারণে লুকআউট নোটিশ করেছে কেস নাম্বার 39, অন্তত বাড়িতে আমরা কোনো সমন পাইনি।
কেন যে লুকআউট নোটিশ হলো সেটাই বুঝতে পারছি না। কোনো একটা ঘটনা ঘটলে আজকে তো যে কোনো সময় পৃথিবীর চারদিকে জানতে পারা যায়। রিয়াকশনগুলো কখনোই তার আগে হয়নি যে তোরা এটা কর ওটা কর। যাদবপুর বিশ্ববিদ্যালয়তে আমি 1976 সাল থেকে আছি অ্যাজ স্টুডেন্ট, তারপরে অ্যাজ টিচার 40 বছর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এরকম এত কাঁচা নয় যে বিদেশ থেকে কেউ একটা কিছু বলে দিল আর তারা অমনি ঝাঁপিয়ে পড়লো। এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো রকম মুভমেন্ট এভাবে হয়নি। জনৈক মন্ত্রী নাকি আক্রান্ত হয়েছিলেন, তাহলে জনৈক মন্ত্রী যদি থাকেন, আমাদের বক্তব্য এটাই ছিল যে যদি কোনো মন্ত্রী মুভমেন্ট করেন তার প্রতিটি মুভমেন্ট হচ্ছে প্রোটোকল রেকর্ডেড। তা প্রোটোকল গাইডেড যদি হয়ে থাকে তাহলে পুলিশ কি করছিল? এই যে ঘটনাটাকে হাইলাইট করতে হবে, যেহেতু মন্ত্রী যুক্ত তাই এই ঘটনা। 39 নম্বর কেসে আজ পর্যন্ত একজনও অ্যারেস্ট হয়নি এবং কাউকে অ্যারেস্ট করতে হবে সেই জায়গাটা এখনো রেকর্ডে কোনো রিফ্লেক্টেড নেই। ওনারা যেটা বলতে চেয়েছেন সেই সময় ওনারা ছিলেন না, এখানে বাইরে ছিলেন। সেই রেসপেক্টে কথা প্রসঙ্গে আমরা বলেছিলাম যে সে কেসে ওই আফতাব আনসারির কেসে কনভিকশন হয়েছিল, হাইকোর্টে গেছিল, হাইকোর্টও কনফার্ম করেছিলেন এবং সেখানে উনি তো ছিলেন না। সেটাই ওনারা প্লি নিয়েছিলেন, ওরা ইন্ডিয়ার বাইরে ছিলেন। একই ঘটনায় ওখানেও দেখা যাচ্ছে যে প্রাইম অ্যাকিউজড ছিল ইন্ডিয়ার বাইরে, উনি মাস্টার মাইন্ড ছিলেন, উনি অপারেট করেছিলেন। সেই প্রসঙ্গে কি বলছেন যে হিন্দল মজুমদার এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড কেউ নেই? মাস্টার মাইন্ড ওনার সাথে আরো আছে, ইনভেস্টিগেশন সবটা বোঝা যাবে। পুলিশের সঙ্গে আমার কাছে কোনো তথ্য বা জাতীয় কোনো খবর আমার কাছে ছিল না, ফলে এটা নিয়ে আলাদা করে আমার কোনো বক্তব্য নেই। আপনাদের যদি কোনো বিবৃতি দরকার, আমার মনে হয় পুলিশের থেকে যাওয়াই ঠিক হবে। পুলিশের সঙ্গে ইনফ্যাক্ট আমার কোনো কথা হয়নি, পুলিশ আমাকে কিছু জানায়ও নি। তো এটা তো তারাই ভালো বলতে পারবেন। আমি তো জানি না, আমি ছেলেটিকে চিনি না, আমি বললাম না। বাড়ির গেটে ব্যাগে ঝুলছে তরতাজা বোমা। বসিরহাটের 14 নম্বর ওয়ার্ডের নবপল্লীর ঘটনা। সন্দেহ হয় প্রতিবেশীদের ডাকেন মহিলা আর বোমা রাখা আছে বুঝতে পেরে ব্যাগটি নিচে নামিয়ে রাখা হয়। সরাসরি চলে যাব, অনুপম রয়েছে আমার সঙ্গে, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, এই যে তাজা বোমা বাড়ির গেটে কি বা কারা ঝোলালো, কি কারণে ঝোলালো? দেখো, এই যে বসিরহাট পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের নবপল্লী এলাকার ঘটনা। এখানে কাকুলি মণ্ডল বলে এক মহিলা, তিনি বাড়িতে একাই থাকেন। তার কারণ তার স্বামী কলকাতাতে থাকে এবং এখানে তারা বেশি দিন হয়নি, বছর হয়েছে ধরে চলেছে। এবং এই যে কাকুলি মণ্ডল, তার কাছে থেকে 3 লক্ষ টাকা দাবি করেছিল এখানকার কয়েকজন এবং গত 3 দিন আগে তাকে হুমকি দেয়, তাকে মারবে, তাকে খুন করবে, এমনকি তার বাড়িতে ইটও পর্যন্ত ছোড়ে এমন হুমকি দিয়ে গিয়েছিল বলে কিন্তু কাকুলি মণ্ডলের অভিযোগ। এবং গতকাল রাতে এই যে বোম তার গেটে ঝুলিয়ে দিয়ে গিয়েছে। আজ সকালবেলায় ঘুমের থেকে উঠে যখন দেখে, গেট খুলতে গিয়ে দেখে একটা ক্যারি ব্যাগ ঝুলছে, সেই ক্যারি ব্যাগের মধ্যে উঠিয়ে দিয়ে দেখে যে একটা বোমের মতন কিছু একটা। তার সন্দেহ হয়, সে পাড়ার লোকজনকে ডেকে খোঁজ নিলে পাড়ার লোকজন এসে শনাক্ত করে যে হ্যাঁ ওটা সেটা বোম। এবং এরপর সেই জল দিয়ে বোম থেকে সরিয়ে রাখে এবং বসিরহাট থানার পুলিশকে খবর দিলে বসিরহাট থানায় সে বোম উদ্ধার করে। এলাকার মানুষের এবং কাকুলি মণ্ডলের যেটা দাবি, এই এলাকায় দুষ্কৃতীদের দৌড়তে প্রচন্ড ভাবে বেড়ে গেছে। সেই কারণেই হতে পারে, অবশ্যই তদন্তে কি উঠে আসে নজর থাকবে। আমি সকালবেলা উঠেছিলাম, উঠে দেখছি এখানে একটা ক্যারি ব্যাগ ঝুলছে। এবার ঝুললে এবার আমার একটু সন্দেহ হয়, আমি পাশে একজনকে ফোন করে ডাকি, ডেকে তখন উনি এসে বলে বৌদি এটা বোম আছে, শিগগিরই জল দেন বলে উনি জল দিয়েছে। দিয়ে আমি তখন বললাম আমার হাত দিতে ভয় লাগছে, তখন উনি কী করলো ক্যারি ব্যাগটা ওখানে রাখলো। তার আগের দিন আমি একটা ছেলেকে চিনি, কেন আগের দিন আমার বাড়িতে ঝামেলা করেছিল, ইট মেরেছিল, আমাকে ধুমকি দিয়েছিল বোম মারবো। সেই ছেলেটাকে আমি দেখেছিলাম। ওদের উদ্দেশ্য আমাদের এখানে উচ্ছেদ করে তুলে দেবে। দিয়ে আর কি একদিন বলেছিল যে এইটা আমরা কেউ তোদের তো কেউ নেই, এটা ক্লাব করবো, তোদের উচ্ছেদ করে দিয়ে।